নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম আমার গল্পের সম্ভার নিয়ে। আজকে পড়ব শ্রদ্ধেয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি অত্যন্ত জনপ্রিয় গল্প ডাইনি। এই গল্পটির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আমাদেরই এক শ্রোতা বন্ধু শ্রদ্ধেয়া সবিতা বিশ্বাস মহাশয়া। তাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। আর আজকে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমাদের গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি। কে কবে নামকরণ করিয়াছিল সেই ইতিহাস বিস্মৃতির গর্ভে সমাহিত হইয়া গিয়াছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতি ফাটার মাঠ। ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এক প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের দিকে চাহিলে ওপারের গ্রাম চিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হইয়া ওঠে। এপার হইতে ওপার পর্যন্ত অতিক্রম করিতে গেলে তৃষ্ণায় ছাতি ফাটিয়া মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়, বিশেষ করিয়া গ্রীষ্মকালে। তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করিবার জন্য লালায়িত হইয়া ওঠে। ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলার একটা ধূসর আস্তরণে মাটি হইতে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হইয়া থাকে। অপর প্রান্তের সুদূর গ্রাম চিহ্নের সীমারেখা প্রায় নিশ্চিহ্ন হইয়া যায়। তখন ছাতি ফাটার মাঠের সে রূপ অদ্ভুত, ভয়ঙ্কর। শূন্যলোকে ভাসে একটি ধূম্র ধূসরতা, নিম্নলোকে তৃণচিহ্নহীন মাঠে সদ্য নির্বাপিত চিতাভস্যের রূপ ও উত্তপ্ত স্পর্শ। ফ্যাকাশে নরম ধুলার রাশি প্রায় 1 হাত পুরু হইয়া জমিয়া থাকে। গাছের মধ্যে এত বড় প্রান্তরে কেবল আছে এখানে ওখানে কতগুলি খৈরি ও শেয়াকুল জাতীয় কণ্টক গুল্ম। কোনো বড় গাছ নাই। বড় গাছ এখানে জন্মায় না। কোথাও জল নাই। গোটা কয়েক শুষ্ক গর্ভ জলাশয় আছে, কিন্তু জল তাহাতে থাকে না। মাঠখানির চারিদিকেই ছোট ছোট পল্লী, সবই নিরক্ষর চাষিদের গ্রাম। সত্য কথা তাহারা গোপন করিতে জানে না। তাহারা বলে কোন অতীতকালের এক মহানাগ এখানে আসিয়া বসতি করিয়াছিল। তাহারই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ, বীজ প্রসবিনী শক্তি সব পুড়িয়া খার হইয়া গিয়াছে। তখন নাকি আকাশলোকে সঞ্চরমান পতঙ্গ পক্ষীও পঙ্গু হইয়া ঝরা পাতার মতো ঘুরিতে ঘুরিতে আসিয়া পড়িত সেই মহানগরের গ্রামের মধ্যে। সে নাগ আর নাই, কিন্তু বিষচর্চরতা এখনো কমে নাই। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ। তাহারই ভাগ্যদোষে ওই বিষচর্চরতার উপরে আর এক ক্রূর দৃষ্টি তাহার উপর প্রসারিত হইয়া আছে। মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ অত্যন্ত গভীর পঙ্কিল ঝর্ণা জাতীয় জলা। সেই জলাটার উপরেই রামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানে আজ 40 বৎসর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী। ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর, ক্রূর একটা বৃদ্ধা ডাকিনী। লোকে তাহাকে পরিহার করিয়াই চলে। তবু 40 বৎসর ধরিয়া দূর হইতে তাহাকে দেখিয়া তাহার প্রতিটি অঙ্গের বর্ণনা তাহারা দিতে পারে। তাহার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সে দৃষ্টি নাকি আজ 40 বৎসর ধরিয়ায় নিবদ্ধ হইয়া আছে এই মাঠখানার উপর।
দলদলির উপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘর। ঘরখানার মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকে। দুয়ারের সম্মুখেই লম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হইয়া বসিয়া নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চাহিয়া থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে। তাহার কাজের মধ্যে সে আপন ঘর দুয়ারটি পরিষ্কার করিয়া গোবর মাটি দিয়া নিকাইয়া লয়। তাহার পর বাহির হয় ভিক্ষায়। 2-3টা বাড়িতে গিয়া দাঁড়াইলেই তাহার কাজ হইয়া যায়। লোকে ভয়ে ভয়ে বেশি পরিমাণেই তাহাকে ভিক্ষা দিয়া থাকে। সেরখানিক চাল হইলেই সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরিয়া আসে। ফিরিবার পথে অর্ধেক চাল বিক্রি করিয়া দোকান হইতে একটু নুন, একটু সরিষার তেল আর খানিকটা কেরোসিন তেল কিনিয়া আনে। বাড়ি ফিরিয়া আর একবার বাহির হয় শুকনো গোবর ও 2-4টা শুকনো ডালপালার সন্ধানে। ইহার পর সমস্তটা দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হইয়া বসিয়া থাকে। এমনি করিয়া 40 বৎসর সে একই ধারায় ওই মাঠের দিকে চাহিয়া বসিয়া আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথা কেহ সঠিক জানে না। তবে এ কথা নাকি নিঃসন্দেহ যে 3-4খানা গ্রাম একরূপ ধ্বংস করিয়া অবশেষে একদা আকাশপথে একটা গাছকে চালাইয়া লইয়া যাইতে যাইতে এই ছাতি ফাটার মাঠের নির্জন রূপে মুগ্ধ হইয়া সে এখানে নামিয়া আসিয়া এইখানে ঘর বাঁধিয়াছে। নির্জনতা উহারা ভালোবাসে, মানুষের সাক্ষাৎ উহারা চায় না। মানুষ দেখিলেই যে তাহার অনিষ্ট স্পৃহা জাগিয়া উঠে। ওই সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লকলকে জিভ বাহির করিয়া ফনা তুলিয়া নাচিয়া উঠে। না হইলে সেও তো মানুষ। আপনার দৃষ্টি দেখিয়া সে আপনি শিহরিয়া ওঠে। বহু কালের পুরনো একখানি আয়না। সেই আয়নায় আপনার চোখের প্রতিবিম্ব দেখিয়া তাহার নিজেরই ভয় হয়। ক্ষুদ্রায়তন চোখের মধ্যে পিঙ্গল 2টি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকঝকে ধার, জরাকুঞ্চিত মুখ, শনের মতো সাদা চুল, দন্তহীন মুখ। আপন প্রতিবিম্ব দেখিতে দেখিতে ঠোঁট 2টি তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে আয়নাখানি নামাইয়া রাখিয়া দিল। আয়নাখানার চারিদিকে কাঠের ঘেরটা একেবারে কালো হইয়া গিয়াছে। অথচ নূতন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পালিশিনা ছিল। আর আয়নার কাঁচখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাচের ভিতর দিয়া একখানা মুখ কি পরিষ্কারই না দেখা যাইত। ছোট্ট কপালখানিকে ঘিরিয়া এক রাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকালো নাক। চোখ 2টি ছোটই ছিল, চোখের তারা 2টিও খয়রা রঙেরই ছিল। লোকেও সে চোখ দেখিলে ভয় করিত, কিন্তু তাহার বড় ভালো লাগিত। ছোট্ট চোখ 2টি আরও একটু ছোট্ট করিয়া তাকাইলে মনে হইত আকাশের কোল পর্যন্ত এ চোখ দিয়া দেখা যায়। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। নরুন দিয়ে চেরা ছুরির মতো চোখে, বিজুলির মতো এই দৃষ্টিতে যাহাকে তাহার ভালো লাগে তাহার আর রক্ষা থাকে না। কোথা দিয়া যে কি হইয়া যায়, কেমন করিয়া যে হইয়া যায় তা সে বুঝিতে পারে না, তবে হইয়া যায়। প্রথম দিনের কথা তাহার মনে পড়িয়া যায়। বুড়ো শিবতলার সম্মুখেই দুর্গাশায়রের বাঁধা ঘাটের ভাঙা রানার উপরে সে দাঁড়াইয়াছিল। জলের তলে তাহার ছবি উল্টা দিক করিয়া দাঁড়াইয়া জলের ঢেউয়ে আঁকিয়া বাঁকিয়া লম্বা হইয়া যাইতেছিল। জল স্থির হইলে লম্বা ছবিটি অবিকল তাহার মতো 10-11 বৎসরের মেয়েটি হইয়া তাহারই দিকে চাহিয়া হাসিতেছিল। হঠাৎ বামুন বাড়ির হারু সরকার আসিয়া তাহার চুলের মুটি ধরিয়া টানিয়া শান বাঁধানো সিঁড়ির উপর তাহাকে আছাড় দিয়া ফেলিয়া দিয়াছিল। তাহার সে রূঢ় কণ্ঠস্বর সে এখনো শুনিতে পায়। হারামজাদি ডাইনি, হ্যাঁ তুমি আমার ছেলেকে নজর দিয়েছ? হ্যাঁ, তোমার এত বড় বার, খুন করে ফেলবো আজ তোকে হারামজাদি। হারু সরকারের সে ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের উপর ভাসিতেছে। সে ভয়ে বিহ্বল হইয়া চিৎকার করিয়া কাঁদিয়াছিল। হোগো হোগো বাবু গো, তোমার 2টি পায়ে পড়ি বাবু গো, হোগো তোমার 2টি পায়ে পড়ি বাবু। আম দিয়ে মুড়ি খেতে যদি তোর লোভই হয়েছিল তবে সে কথা বললি না কেন তুই হারামজাদি? হ্যাঁ, লোভ তো তাহার হইয়াছিল,
সত্যই হইয়াছিল। মুখের ভিতরটা জলে ভরিয়া পরিপূর্ণ হইয়াছিল। হারামজাদি, আমার ছেলে যে পেট বেদনায় ছটফট করছে। সে আজও অবাক হইয়া যায়, কেমন করিয়া এমন হইয়াছিল, কেমন করিয়া এমন হয়। কিন্তু এই যে সত্য, তাহাতে তো আর সন্দেহ নাই। তাহার স্পষ্ট মনে পড়িতেছে, সে হারু সরকারের বাড়ি গিয়া অঝোর ঝরে কাঁদিয়াছিল, আর বার বার মনে মনে বলিয়াছিল, হে ঠাকুর, ভালো করিয়া দাও, ওকে ভালো করে দাও। কতবার সে মনে মনে বলিয়াছিল, দৃষ্টি আমার ফিরাইয়া লইতেছি, ফিরাইয়া লইতেছি, এই লইলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পর বার দুই বমি করিয়া ছেলেটি সুস্থ হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। সরকার বলিয়াছিল, ওকে একটা আম আর দুটো মুড়ি খেতে দাও দেখি। সরকার গিনি একটা ঝাঁটা তুলিয়াছিল, বলিয়াছিল, ছাই দেব হারামজাদির মুখে, মা মরা বাপ মরা অনাথা মেয়ে বলে দয়া করি, যেদিন হারামজাদি আসে সেই দিনই ওকে আমি খেতে দিই। আর ও কিনা আমার ছেলেকে নজর দেয়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। দেখো, ওর ওই চোখের দৃষ্টি দেখে বরাবর আমার সন্দেহ ছিল, ওই জন্য কখনো ওর সাক্ষাতে ছেলেপুলিকে আমি কিছু খেতে দিইনি কো। আর আজ আমি যেই কোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি, আর ও কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে, সে কি দৃষ্টি ওর! লজ্জায় ভয়ে সে পলাইয়া গিয়াছিল। সেদিন রাত্রে সে গ্রামের মধ্যে কাহারও বাড়ির দাওয়ায় শুইতে পারে নাই, শুইয়াছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায়। অঝোর ঝরে সে সমস্ত রাত্রি কাঁদিয়াছিল আর বলিয়াছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও, না হয় আমাকে কানা করে দাও। গভীর একটা দীর্ঘশ্বাস মাটির মূর্তির মতো নিষ্পন্দ বৃদ্ধার অবয়বের মধ্যে এতক্ষণে ক্ষীণ একটি চাঞ্চল্যের সঞ্চার করিল। ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিতে লাগিল। পূর্বজন্মের পাপের যে খণ্ডন নাই, দেবতারই বা দোষ কি, আর সাধ্যই বা কি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঠুকিবে না ঠিক করিয়াছিল। বাহির দুয়ার হইতেই সে ভিক্ষা চাহিত, গলা দেয়া কথা যেন তাহার বাহির হইতে চাহিত না। কোনো মতে বহু কষ্টে বলিত, দুটি ভিক্ষে পাই মা, হরি বল। কে রে? হ্যাঁ, তুই বুঝি? খবরদার বলছি, ঘরে ঢুকবি নে, খবরদার। না না মা, ঘরে ঢুকবো না মা। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করিয়া উঠিত, এখনো উঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ! হা হা হা, বেশ বেশ বড় পাকা মাছখানা বোধ হয়। এই হারামজাদি বেহায়া, উকি মারছে দেখো সাপের মতো। ছি ছি ছি, সে তো সত্যিই উকি মারিতেছে। রান্নাশালার সমস্ত আয়োজন তাহার নরুন চেরা ক্ষুদ্র চোখের এক দৃষ্টিতে দেখা হইয়া গিয়াছে। মুখের ভিতর জিভের তলা হইতে ঝর্ণার মতো জল উঠিতেছে। বহুকালের গড়া জীর্ণ বিবর্ণ মূর্তি কোথায় একটা নাড়া পাইয়া যেন দুলিয়া উঠিল। ফাট ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাহীন অসম গতিতে চঞ্চল হইয়া পড়িল। অস্থিরভাবে বৃদ্ধা এবার নড়িয়া চড়িয়া বসিল। বাঁ হাতে শীর্ণ দীর্ঘ আঙুলগুলির নখাগ্র দাওয়ার মাটির উপর বিদ্ধ হইয়া গেল। কেন এমন হয়, কেমন করিয়া এমন হয়, সে কথা সারা জীবন ধরিয়াও যে বুঝিতে পারা গেল না। অস্থির চিন্তায় দিশেহারা চিত্তের নিকট সমস্ত পৃথিবী যেন হারাইয়া যায়। কিন্তু সে তার কি করিবে? কেহ কি বলিয়া দিতে পারে তার কি করিবে, কি করিতে পারে? প্রহৃত পশু যেমন মরিয়া হইয়া অকস্মাৎ আ আ গর্জন করিয়া উঠে, ঠিক তেমনি ই ই শব্দ করিয়া অকস্মাৎ বৃদ্ধা মাথা নাড়িয়া স্বরের মতো চুলগুলিকে বিশৃঙ্খল করিয়া তুলিয়া খাড়া সোজা হইয়া বসিল। ফোকলা মাড়ির উপর মাড়ি চাপিয়া ছাতি ফাটার মাঠের দিকে নরুন চেরা চোখে চিলের মতো দৃষ্টি হানিয়া হাঁপাইতে আরম্ভ করিল। ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরিয়া ঝাপসা হইয়া গিয়াছে। চৈত্র মাস, মেলা প্রথম প্রহর শেষ হইয়াছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি যেন একটা ছুটিয়া চলিয়াছে। একটা ফুৎকার যদি সে দেয়, তবে মাঠের ধুলার রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে। ওই ধোঁয়ার মধ্যে
জমার সাদার মতো ওটা কি যেন নড়িতেছে। মানুষ, হ্যাঁ মানুষই তো। মনের ভিতরটা তাহার কেমন করিয়া উঠে। ফু দিয়া ধুলো উড়াইয়া দিবে মানুষটাকে উড়াইয়া। হি হি করিয়া পাগলের মতো হাসিয়া একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তাহার মনে জাগিয়া উঠিতেছিল। দুই হাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করিয়া সে আপনার উশৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করিবার চেষ্টা করিল। না না না, ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলোর গরমে শ্বাসরোধী ঘনত্বে মরিয়া যাইবে না, ওদিকে সে আর চাহিবেই না। তাহার চেয়ে বরং উঠোনটায় আর একবার ঝাঁটা বুলাইয়া ছড়াইয়া পড়া পাতা ও কাঠকুটোগুলোকে সাজাইয়া রাখিলে কেমন হয়। বসিয়া বসিয়াই সে ভাঙিয়া পড়া দেহখানাকে টানিয়া উঠোনে ঝাঁটা বুলাইতে শুরু করিল। জড়ো করা পাতাগুলো ফরফর করিয়া অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খাইয়া উড়িতে আরম্ভ করিল। ঝাঁটার মুখে টানিয়া আনা ধুলোর রাশি তাহার সহিত মিশিয়া বুড়িকেই যেন জড়াইয়া ধরিয়াছিল। মুখে চোখে ধুলো মাখাইয়া তাহাকে বিব্রত করিয়া তুলিল। দ্রুত আবর্তিত পাতাগুলো তাহাকে যেন সর্বাঙ্গে প্রহার করিতেছে। জরাগ্রস্ত রোমহীন আহতা মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করিয়া বৃদ্ধ আপনার হাতের ঝাঁটা গাছটা আস্ফালন করিয়া বলিয়া উঠিল, বেরো বেরো বেরো। বারবার সে ঝাঁটা দিয়া বাতাসের ওই আবর্তটাকে আঘাত করিতে চেষ্টা করিল। আবর্তটা মাঠের উপর দিয়া ঘুরপাক দিতে দিতে ছুটিয়া গেল। মাঠের ধুলা হু হু করিয়া উঠিয়া ধুলার একটা ঘুরন্ত স্তম্ভ হইয়া উঠিতেছে। শুধু কি একটা, এখানে ওখানে ছোট বড় কত ঘুরন পাক উঠিতেছে। মাঠটা যেন নাচিতেছে, একটা যেন হাজারটা হইয়া উঠিতেছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হইয়া উঠিল। সহসা সে নুব্জ দেহে উঠিয়া দাঁড়াইয়া ঝাঁটা শুদ্ধ হাতটা প্রসারিত করিয়া সাধ্যমতো গতিতে ঘুরিতে আরম্ভ করিল। কিছুক্ষণের মধ্যেই সে টলিতে টলিতে বসিয়া পড়িল। পৃথিবীর এক মাথা উঁচু হইয়া তাহাকে যেন গড়াইয়া কোন অতলের দিকে ফেলিয়া দিতে চাহিতেছে। উঠিয়া দাঁড়াইবার শক্তিও আর তাহার ছিল না। ছোট্ট শিশুর মতো হামাগুড়ি দিয়া সে দাওয়ার দিকে অগ্রসর হইল। দারুণ তৃষ্ণায় তাহার গলা পর্যন্ত শুকাইয়া গিয়াছে। কে রইছ গো ঘরে, ও গো? জলে পচা নরম মরা ডালের মতো বৃদ্ধা বাঁকিয়া চুরিয়া দাওয়ার একধারে পড়িয়াছিল। মানুষের কণ্ঠস্বর শুনিয়া কোনো মতে মাথা তুলিয়া সে বলিল, কে? ধূলিধূসর দেহে শুষ্ক পাণ্ডুর মুখ একটি যুবতী মেয়ে, বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আকড়াইয়া ধরিয়া দাঁড়াইয়া আছে। মেয়েটি বোধহয় ছাতি ফাটার মাঠ পার হইয়া আসিল। কণ্ঠস্বর অনুসরণ করিয়া বৃদ্ধাকে দেখিয়া মেয়েটি সভয়ে শিহরিয়া উঠিল। এক পা করে পিছু হটিতে হটিতে বলিল, একটুকুন জল। মাটির উপর হাতের ভর দিয়া বৃদ্ধ এবার অতি কষ্টে উঠিয়া বসিল। মেয়েটির শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চাহিয়া বলিল, আহারে বাচারে, আয় আয় বস। সভয়ে সন্তর্পণে দাওয়ার এক পাশে বসিয়া মেয়েটি বলিল, একটুকুন জল দাও গো। মমতায় বৃদ্ধার মন গলিয়া গেল। সে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকিয়া বড় একটা ঘটি পূর্ণ করিয়া জল ঢালিয়া এক টুকরো পাটালির সন্ধানে হাঁড়িতে হাত করিয়া বলিল, আহা মা, এই রোদে ওই রাক্ষসী মাঠে কি বলে বের হলি তুই? হ্যাঁ? বাহিরে বসিয়া মেয়েটি তখনও হাঁপাইতেছিল। কম্পিত শুষ্ক কণ্ঠে সে বলিল, আমার মায়ের বড় অসুখ মা। বেরিয়েছিলাম সেই রাত থাকতে, মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারে ধারে আমার পথ, কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে। জলের ঘটি ও পাটালির টুকরোটি নামাইয়া দিয়া বৃদ্ধ শিহরিয়া উঠিল। মেয়েটির পাশে একটি শিশু, গরম জলে সিদ্ধ শাকের মতো শিশুটি ঘর্মাক্ত দেহে নেতাইয়া পড়িয়াছে। বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল, দে দে বাছা,
ছেলেটার মুখে চোখে একটু জল দে। মেয়েটি ছেলের মুখে চোখে জল দিয়া আঁচল ভিজাইয়া সর্বাঙ্গ মুছিয়া দিল। বৃদ্ধা দূরে বসিয়া ছেলেটির দিকে চাহিয়াছিল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয়। হৃষ্টপুষ্ট নধর দেহ, কচি লাউ ডকার মতো নরম সরস। দন্তহীন মুখে কম্পিত জিহ্বার তলে সেই ফোয়ারাটা আবার যেন খুলিয়া গেল। নরম গরম লালায় মুখটা ভরিয়া উঠিতেছে। ছেলেটা কি ভীষণ ঘামিতেছে, দেহের সমস্ত জল কি বাহির হইয়া আসিতেছে, চোখ দুইটা লাল হইয়া উঠিয়াছে। তবে কি কিন্তু সে তাহার কি করিবে? কেন ও তাহার সামনে আসিল? কেন আসিল? ওই কোমল নধর দেহ শিশু ময়দার মতো ঠাসিয়া চটকাইয়া তাহার শুষ্ক কঙ্কাল বুকে চাপিয়া নিংড়াইয়া জীর্ণ জর্জর ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বহিয়া যাইতেছে। সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে। এই ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিংড়াইয়া যেন বাহির হইয়া আসিতেছে। মুখের লালার মধ্যে তাহার স্পষ্ট রসার স্বাদ। যাহ, নিতান্ত অসহায়ের মতো সে আর্ত স্বরে বলিয়া উঠিল, খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম রে। পালা পালা, তুই ছেলে নিয়ে পালা বলছি। শিশুটির মা, ওই যুবতী মেয়েটি দুই হাতে ঘটি তুলিয়া ঠক ঠক করিয়া জল খাইতেছিল। তাহার হাত হইতে ঘটিটা খসিয়া পড়িয়া গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বৃদ্ধার বিস্ফারিত দৃষ্টি ক্ষুদ্র চোখের দিকে চাহিয়া বলিল, এটা তবে রামনগর? হ্যাঁ, তুমি সেই? সে ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া ছেলেটিকে ছো মারিয়া কুড়াইয়া লইয়া পক্ষিণীর মতো ছুটিয়া পলাইয়া গেল। কিন্তু সে কি করিবে? আপনার বুকখানাকে তাহার নিজের জীর্ণ আঙুলের নখ দিয়া চিরিয়া ওই লোকটাকে বাহির করিয়া দিতে ইচ্ছা করে। জীবটাকে কাটিয়া ফেলিতে পারিলে সে পরিত্রাণ পায়। ছি ছি ছি! কাল সে গ্রামের পথে বাহির হইবে কোন মুখে? লোকে কেহ কিছু বলিতে সাহস করিবে না, তাহা সে জানে। কিন্তু তাহাদের মুখে চোখে যে কথা ফুটিয়া উঠিবে, তাহা সে চোখে দেখিবে কি করিয়া? ছেলেমেয়েরা এমনিতেই তাহাকে দেখিলে পলাইয়া যায়, কেহ কেহ কাঁদিয়াও উঠে। আজিকার ঘটনার পর তাহারা বোধহয় আতঙ্কে জ্ঞান হারাইয়া পড়িয়া যাইবে। ছি ছি ছি! এই লজ্জায় সে একদা গভীর রাত্রে আপনার গ্রাম ছাড়িয়া পলাইয়াছিল। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেকটা ডাগর হইয়াছে। তাহারই বয়সী তাহাদেরই স্বজাতিয়া সাবিত্রীর পূর্বদিন রাত্রে একটি খোকা হইয়াছে। সকালেই সে দেখিতে গিয়াছিল। সাবিত্রী তখন ছেলেটিকে লইয়া বাহিরে রৌদ্রে আসিয়া বসিয়া গায়ে রোদ লাগাইতেছে। ছেলেটি শুইয়াছিল কাঁথার উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি! ঠিক এমনি ভাবেই, ঠিক আজিকার মতো সেদিনও তাহার মনে হইয়াছিল ছেলেটিকে লইয়া আপনার বুকে চাপিয়া নরম ময়দার তালের মতো ঠাসিয়া ঠোঁট দিয়া চুমায় চুমায় চুষিয়া তাহাকে খাইয়া ফেলে। তখন সে বুঝিতে পারিত না, মনে হইত এই বুঝি কোলে লইয়া আদর করিবার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিয়া সাবিত্রীকে তিরস্কার করিয়াছিল। বলি, ওলো আক্কেল খাকি হারামজাদি, হ্যাঁ, খুব যে ভাবি সাবির সঙ্গে মশকরা জুড়েছিস। আমার বাচ্চার যদি কিছু হয় তবে তোকে আমি বুঝবো। হ্যাঁ। তারপর বাহিরের দিকে আঙুল বাড়াইয়া তাহাকে বলিয়াছিল, বেরো বেরো বলছি, হারামজাদির চোখ দেখো দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢাকিয়া দুর্বল শরীরে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে ঘরের মধ্যে পলাইয়া গিয়াছিল। মর্মান্তিক দুঃখে আহত হইয়া সে চলিয়া আসিয়াছিল। বারবার সে মনে মনে বলিয়াছিল, ছিছি, তাই নাকি সে পারে? হইলই বা সে ডাইনি, কিন্তু তাই বলিয়া সে কি সাবিত্রীর ছেলের অনিষ্ট করিতে পারে? ছিছি! ভগবানকে ডাকিয়া সে বলিয়াছিল, তুমি ইহার বিচার করিবে। 100 বৎসর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে। দয়া করিয়া প্রমাণ করিয়া দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু পরদিন অপরাহ্নবেলা হইতে না হইতেই
তাহার অত্যুগ্র বিষমোহী দৃষ্টিক্ষুধার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্য বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছিল। সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে, আর এমনভাবে কাতরাইতেছে যে ঠিক যেন কেহ তাহার রক্ত চুষিয়া লইতেছে। লজ্জায় সে পালাইয়া গিয়া গ্রামের শ্মশানের জঙ্গলের মধ্যে সন্তর্পণে আত্মগোপন করিয়া বসিয়াছিল। বারবার মুখের থুতু মাটিতে ফেলিয়া দেখিতে চাহিয়াছিল কোথায় রক্ত, গলায় আঙুল দিয়া বমিও করিয়াছিল, দেখিতে চাহিয়াছিল, বুঝিতে চাহিয়াছিল। প্রথমবার দুয়েক বুঝিতে পারে নাই, কিন্তু তাহার পরেই কুটি কুটি রক্তের ছিটা, শেষকালে একেবারে খানিকটা তাজা রক্ত উঠিয়া আসিয়াছিল। সেই দিন সে নিঃসন্দেহে বুঝিতে পারিয়াছে আপনার অপার নিষ্ঠুর শক্তির কথা। গভীর রাত্রে, সেদিন বোধহয় চতুর্দশী ছিল, হ্যাঁ চতুর্দশী তো, বাকুলের তারাদেবী তলায় পুজোর ঢাক বাজিতেছিল। জাগ্রত মা তারাদেবী। পূর্ণিমার আগে প্রতি চতুর্দশীতে মায়ের পুজো হয়, বলিদান হয়, কিন্তু মা তারাও তাহাকে দয়া করেন নাই। কতবার সে মানত করিয়াছে, মা আমাকে ডাইনি হইতে মানুষ করিয়া দাও, আমি তোমাকে বুক চিরিয়া রক্ত দেব, কিন্তু মা মুখ তুলিয়া চাহেন নাই। একটা দীর্ঘ শ্বাস ফেলিয়া বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হইয়া গেল। মনের সকল কথা ছিন্ন সূত্র ঘুড়ির মতো শিথিলভাবে দোল খাইতে খাইতে ভাসিয়া কোন নিরুদ্দেশ লোকে হারাইয়া যাইতেছে। ক্ষুদ্র ক্ষুদ্র চোখের পিঙ্গল তারায় অর্থহীন দৃষ্টি জাগিয়া উঠিল। সে সেই দৃষ্টি মেলিয়া ছাতি ফাটার মাঠের দিকে চাহিয়া বসিয়া রহিল। ছাতি ফাটার মাঠ ধুলায় ধূসর, বাতাস স্তব্ধ। ধূসর ধুলায় গাঢ় নিস্তরঙ্গ আস্তরণের মধ্যে সমস্ত যেন বিলুপ্ত হইয়া গিয়াছে। ওই অপরিচিতা পথচারিণী মেয়েটির ছেলেটা এই গ্রাম হইতে খান দুয়েক গ্রাম পার হইয়া পথেই মরিয়া গিয়াছে। যে ঘাম সে ঘামিতে আরম্ভ করিয়াছিল, সেই ঘাম আর থামে নাই। দেহের সমস্ত রক্ত নিংড়াইয়া কে যেন বাহির করিয়া দিল। কে আবার ওই সর্বনাশী? মেয়েটি বুক চাপড়াইতে চাপড়াইতে বলিয়াছে, কেন গেলাম গো, হো গো, আমি ওই ডাইনির কাছে কেন গেলাম গো, আমি কেন গেলাম গো, ও গো, আমি কেন গেলাম গো। লোক শিহরিয়া উঠিল, তাহার মৃত্যু কামনা করিল। একবার জনা কয়েক জোয়ান ছেলে তাহাকে শাস্তি দিবার জন্য ঝর্ণাটার কাছে আসিয়াও জুটিল। বৃদ্ধা ডাইনি ক্রোধে সাপিনীর মতো ফুঁসিয়া উঠিল। সে তাহার কি করিবে? সে কেন আসিল? তাহার চোখের সম্মুখে এমন সরস লাবণ্য কোমল দেহ ধরিল কেন? অকস্মাৎ অত্যন্ত ক্রোধে সে একসময় চিলের মতো চিৎকার করিয়া উঠিল তীব্র তীক্ষ্ণ স্বরে। সেই চিৎকার শুনিয়া তাহারা পলাইয়া গেল। কিন্তু সে এখনো ক্রুদ্ধা অজগরীর মতো ফুঁসিতেছে। তাহার অন্তরের বিষ সে যেন উদ্ধার করিতেছে, আবার নিজেই গিলিতেছে। কখনো তাহার হিহি করিয়া হাসিতে ইচ্ছা হইতেছে, কখনো আবার ক্রুদ্ধ চিৎকারে ওই ছাতি ফাটার মাঠটা কাঁপাইয়া তুলিবার ইচ্ছা জাগিয়া উঠিতেছে। কখনো আবার ইচ্ছা হইতেছে বুক চাপড়াইয়া মাথার চুল ছিঁড়িয়া পৃথিবী ফাটাইয়া হা হা করিয়া সে হাসে। ক্ষুধাবোধ আজ তাহার বিলুপ্ত হইয়া গিয়াছে। রান্না বান্নারও আজ আর দরকার নাই। সে আজ একটা গোটা শিশু দেহের রস অদৃশ্য শোষণে পান করিয়াছে। ঝিরঝির করিয়া বাতাস বহিতেছিল। শুক্লা নবমীর চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানা সাদা ফরাসের মতো পড়িয়া আছে। কোথায় একটা পাখি অশ্রান্তভাবে ডাকিয়া চলিয়াছে, চোখ গেল, চোখ গেল। আম গাছগুলির মধ্যে ঝিঝি পোকা ডাকিতেছে। ঘরের পিছনের ঝর্ণার ধারে দুইটা লোক যেন মৃদু গুঞ্জনে কথা কহিতেছে। আবার সেই ছেলেগুলো তাহার কোনো অনিষ্ট করিতে আসিয়াছে নাকি? অতি সন্তর্পণে মৃদু পদক্ষেপে বৃদ্ধা ঘরের কোণে আসিয়া উকি মারিয়া দেখিল। না, তাহারা নয়।
এ হলো বাউরিদের সেই স্বামী পরিত্যক্তা উচ্ছলা মেয়েটা, আর তাহারই প্রণয়মুগ্ধ বাউরি ছেলেটা। মেয়েটা বলিতেছে, না, কে আবার আসবে এক্ষুনি, আমি ঘর যাব। ছেলেটা বলিল, হে, এখানে আসছেন ওকে? হ্যাঁ, দিনেই আসে না কেউ, তা রাতে? তা হোক, তোর বাবা যখন আমার সাথে তোর সাঙ্গা দেবে না, তখন তোর সাথে এখানে থাকবো কেনে আমি? ছি ছি ছি, কি লজ্জা গো! কোথায় যাইবে সে? যদি তাই গোপনে দুজনে দেখা করতে আসিয়াছে, তবে মরিতে ওখানে কেন? তাহার এই বাড়িতে আসিল না কেন? তাহার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? কি বলিতেছে ছেলেটা? মা বাবা বিয়ে না দেয় তো চল, তোতে আমাতে ভিন গায়ে গিয়ে বিয়ে করে সংসার পাতব, তোকে নইলে আমি বাঁচব না রে। মরণ ছেলেটির পছন্দের। ওই কুপোর মতো মেয়েটাকে উহার এত ভালো লাগিল? তাহার মনে পড়িয়া গেল, তাহাদের গ্রাম হইতে 10 ক্রোশ দূরের বোলপুর শহরের পানওয়ালার দোকানের সেই বড় আয়নাটা। আয়নার মধ্যে লম্বা ছিপছিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। এক মাথা রুক্ষ চুল, ছোট কপাল, টিকালো নাক, পাতলা ঠোঁট, চোখ দুটি ছোট, তারা দুটি খয়রা রঙের, কিন্তু সে চোখের বাহার ছিল বই কি। আয়নার দিকে তাকাইয়া সে নিজের ছবিই দেখিতেছিল। তখন আয়না তো তাহার ছিল না, আয়নাতে তাহার ছবি সে কখনো কোনো দিন দেখে নাই। আরে, তুই আবার কে রে? হ্যাঁ, কোথা থেকে এলি? লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাহাকে প্রশ্ন করিয়াছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুর আসিয়াছে। সাবিত্রীর ছেলেটাকে খাইয়া ফেলিয়া সেই চতুর্দশীর রাত্রেই গ্রাম ছাড়িয়া বোলপুরে আসিয়া সে আশ্রয় লইয়াছিল। লোকটাকে দেখিয়া তাহার খারাপ লাগে নাই, কিন্তু তাহার কথার ঢংটা বড় খারাপ লাগিয়াছিল। সে নিষ্পলক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিয়াছিল, কেনে, যেথা থেকে আসি না কেনে, তোমার কি? আমার কি? 1 কিলে তোকে মাটির ভেতর বসিয়ে দেব, দেখেছিস কিল? ক্রুদ্ধ হইয়া দাঁতে দাঁত চাপিয়া সে ওই লোকটির দেহের রক্ত শোষণ করিবার কামনা করিয়াছিল। কালো পাথরের মতো নিটোল শরীর, জিভের নিচের ফোয়ারা হইতে জল ছুটিয়াছিল। কোনো উত্তর না দিয়া তীব্র তীর্যক ভঙ্গিতে লোকটার দিকে চাহিতে চাহিতে সে চলিয়া আসিয়াছিল। সেদিন সূর্য উঠিবার সঙ্গে সঙ্গেই পূর্ব দিকে চুনে হলুদে রঙের প্রকাণ্ড থালার মতো নিটোল গোল চাঁদ উঠিতেছিল। বোলপুরের একেবারে শেষে রেল লাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে বসিয়া আঁচল হইতে মুড়ি খাইতে খাইতে সে ওই চাঁদের দিকে চাহিয়া বসিয়াছিল। চাঁদের আলো তখনও দুধবরণ হইয়া উঠে নাই। ঘোলাটে আবছা আলোয় চারিদিক ঝাপসা দেখাইতেছিল। সহসা কি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়াছিল। সে চমকিয়া উঠিল, সেই লোকটা। সে হি হি করিয়া হাসিয়া বলিয়াছিল, আজও বেশ মনে আছে। হাসির সঙ্গে সঙ্গে তাহার গালে 2টা টোল খাইয়াছিল। হাসিলে তাহার গালে টোল খাইত। সে বলিয়াছিল, কথার জবাব না দিয়ে পালিয়ে এলি যে? সে বলিয়াছিল, এই দেখো, তুমি যাও বলছি, নইলে আমি চেঁচাবো। চেঁচাবি? দেখেছিস পুকুরের পাক? টুটি টিপে তোকে পুঁতে দেব ওই পাকে। তাহার ভয় হইয়াছিল। সে ফ্যালফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়াছিল। লোকটি অকস্মাৎ মাটির উপর ভীষণ জোরে পা ঠুকিয়া চিৎকার করিয়া একটা ধমক দেয়া উঠিয়াছিল। ধ্যাত! সে আটকাইয়া উঠিয়াছিল। আঁচল ধরা হাতের মুঠিটা খসিয়া গিয়া মুড়িগুলি ঝরঝর করিয়া পড়িয়া গিয়াছিল। লোকটার হি হি করিয়া সে কি হাসি! সে একেবারে কাঁদিয়া ফেলিয়াছিল। লোকটা অপ্রস্তুত হইয়া বলিয়াছিল, ধুর, ফ্যাচ কাদুনে মেয়ে কোথাকার, ভাগ! তাহার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটিয়া উঠিয়াছিল। সে কাঁদিতে কাঁদিতেই বলিয়াছিল, তুমি তুমি মারবা নাকি? হ্যাঁ? না না, মারবো কেনে? তোকে শুধালাম কোথায় বাড়ি তোর, তুই একেবারে খ্যাক করে উঠলি। হ্যাঁ, তাতেই বলি। বলিয়া আবার সে হিহি করিয়া হাসিতে লাগিল। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাটা।
কি নাম বটে তোর? কি জাত? নাম বটে আমার সোরধ্বনি, লোকে আমাকে সরা বলে। আমরা ডোম বটে। লোকটা খুব খুশি হইয়া বলিয়াছিল, আমরাও ডোম। তা ঘর থেকে পালিয়ে এলি কেনে? তাহার চোখে আবার জল আসিয়াছিল। সে চুপ করিয়া ভাবিতেছিল কি বলিবে। রাগ করে পালিয়ে এসেছিস বুঝি? না। তবে? আমার মা বাবা কেউ নাই কি না, কে খেতে পড়তে দিবে, তাই খেটে খেতে এসেছি তাকে। বিয়ে করিস নাই কেনে? বিয়ে? সে অবাক হইয়া লোকটার মুখের দিকে চাহিয়াছিল। তাহাকে, তাহার মতো ডাইনিকে কে বিবাহ করিবে? সে শিহরিয়া উঠিয়াছিল। তাহার পর সে কেমন একটা লজ্জায় অভিভূত হইয়া পড়িয়াছিল। বৃদ্ধা আজও অকারণে নতশিরে মাটির উপর ক্রমাগত হাত বুলাইয়া ধুলা কাকড় জড়ো করিতে আরম্ভ করিল। সকল কথার সূত্র যেন হারাইয়া গিয়াছে। মালা গাঁথিতে গাঁথিতে হঠাৎ সুতো হইতে সূচটা পড়িয়া গেল। আহ, কি মশা! মৌমাছির চাক ভাঙিলে যেমন মাছিগুলো মানুষকে ছাঁকিয়া ধরে, তেমন করিয়াই তাহার সর্বাঙ্গ ছাকিয়া ধরিয়াছে। কই, মেয়েটা আর ছেলেটার কথাবার্তা তো আর শোনা যায় না। চলিয়া গিয়াছে। সন্তর্পণে ঘরের দেওয়াল ধরিয়া ধরিয়া বৃদ্ধা আসিয়া দাওয়ার উপর বসিল। কাল আবার উহারা নিশ্চয়ই আসিবে। তাহার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিলিবিলি জায়গা কোথায়? এ চাকলায় কেহ আসিতে সাহস করিবে না। তবে উহারা ঠিক আসিবে। ভালোবাসার কি ভয় আছে? অকস্মাৎ তাহার মনটা কিলবিল করিয়া উঠিল। আচ্ছা, ওই ছোড়াটাকে এসে খাইবে? অমন সমর্থ জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিহরিয়া সে বারবার ঘাড় নাড়িয়া অস্বীকার করিয়া উঠিল, না 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 না। কয়েক মুহূর্ত পরে সে আবার আপন মনে দুলিতে আরম্ভ করিল। তাহার পর উঠিয়া উঠানে ক্রমাগত ঘুরিয়া বেড়াইতে শুরু করিয়া দিল। সে বাট বাহিতেছে। আজ সে যে একটা শিশুকে খাইয়া ফেলিয়াছে, আজ তো ঘুমাইবার তাহার উপায় নাই। ইচ্ছা হয় এই ছাতি ফাটার মাঠ পার হইয়া অনেক দূরে চলিয়া যায়। লোকে বলে সে গাছ চালাইতে জানে। জানিলে কিন্তু ভালো হইত। গাছের উপর বসিয়া আকাশ চিরিয়া হু হু করিয়া যেখানে ইচ্ছা চলিয়া যাইত। কিন্তু তাহা হইলে ওই মেয়েটার ছেলেটার কথাগুলো শোনা হইত না। উহারা কাল আবার আসিবে, ঠিক আসিবে। হি হি হি, ঠিক আসিয়াছে। ছোড়াটা চুপ করিয়া বসিয়া আছে, ঘন ঘন ঘাড় ফিরাইয়া পথের দিকে চাহিতেছে। আসিবে রে, সে আসিবে। তাহার নিজের কথাই তো বেশ মনে আছে। সারা দিন ঘুরিয়া ফিরিয়া সন্ধেবেলায় সেই জোয়ানটা ঠিক পুকুরের ঘাটে আসিয়াছিল। তাহার আগেই আসিয়া বসিয়াছিল। পথের দিকে চাহিয়া বসিয়া আপন মনে পা দোলাইতেছিল। সে নিজে আসিয়া দাঁড়াইয়া মুখ টিপিয়া হাসিয়াছিল। এসেছিস? সেই কখন থেকে আমি বসে আছি। বৃদ্ধা চমকিয়া উঠিল। ঠিক সেই কথা, সে তো তাহাকে এই কথাই বলিয়াছিল। ওহ, ওই ছোড়াটাও সেই একই কথা বলিতেছে। মেয়েটি সম্মুখে দাঁড়াইয়া আছে, নিশ্চয়ই সে মুখ টিপিয়া হাসিতেছে। সেদিন সে একটা ঠোঙাতে করিয়া খাবার আনিয়াছিল। তাহার সম্মুখে বাড়াইয়া ধরিয়া বলিয়াছিল, কাল তোর মুড়ি পড়ে গিয়েছিল, লে খা। কিন্তু সে হাত বাড়াইতে পারে নাই। তাহার বুকের দুর্দান্ত লোভ সাপের মতো তাহার ডাইনি মনটা বেদের বাঁশি শুনিয়া যেন কেবলই দুলিয়া দুলিয়া নাচিয়াছিল, ছোবল মারিতে ভুলিয়া গিয়াছিল। তারপর সে কি করিয়াছিল? হ্যাঁ, মনে আছে, মনে আছে। সে কি আর ইহারা জানে না পারে? ও মাগো, ঠিক তাই। ও ছেলেটাও যে মেয়েটার মুখে নিজে হাতে কি থুলিয়া দিতেছে। বুড়ি দুই হাতে মাটির উপর মৃদু করাঘাত করিয়া নিঃশব্দ হাসি হাসিয়া যেন ভাঙিয়া পড়িল। কিন্তু নিতান্ত আকস্মিকভাবেই হাসি তাহার থামিয়া গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে স্তব্ধভাবে গাছে হেলান দিয়া বসিল। তাহার মনে পড়িল, ইহার পরেই সে তাহাকে বলিয়াছিল,
আমাকে বিয়ে করবি সরা? সে কেমন হইয়া গিয়াছিল, কিছু বলিতে পারে নাই, কিছু ভাবিতেও পারে নাই। শুধু কানের পাশ দুইটা গরম হইয়া উঠিয়াছিল, হাত পা ঘামিয়া টসটস করিয়া জল ঝরিয়াছিল। সে বলিয়াছিল, এই দেখ, আমি কলে কাজ করি, রোজগার করি অনেক, তা যাতে পতিত বলে আমাকে বিয়ে দেয় না কেউ, তুই আমাকে বিয়ে করবি? ঝর্ণার ধারে প্রণয়ী যুবকটি বলিল, এই গায়ে সবাই হা হা করবে, আমার জাত গোষ্ঠীতেও করবে, তোর জাত গোষ্ঠীতেও করবে। তার চেয়ে চল চল আমরা পালিয়ে যাই, সেইখানে দুজনে সাঙ্গা করে বেশ থাকব। মৃদু স্বরে কথা, কিন্তু এই নিস্তব্ধ স্থানটির মধ্যে কথাগুলি যেন স্পষ্ট হইয়া ভাসিয়া আসিতেছে। বুড়ি একটা দীর্ঘ শ্বাস ফেলিল। তাহারাও পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছাড়িয়া বিবাহ করিয়া সংসার পাতিয়াছিল। মারোয়ারি বাবুর কলের ধারেই একখানা ঘর তৈয়ারি করিয়া তাহারা বাসা বাঁধিয়াছিল। বয়লা না কি যেন বলে, সেই প্রকাণ্ড পিপের মতো কলটা, সেই কলটায় সে কয়লা ঠেলিত। তাহার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। ঝর্ণার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভাসিয়া আসিল। ও হবে ক্লাই, আগে আমার রূপোর চুড়ি আর খুঁটে 10টি টাকা তুই বেঁধে দে কিনে, তবে আমি যাব, নইলে বিদেশে পয়সা অভাবে খেতে পাবো না, তা হবে না। ছি ছি, মেয়েটার মুখে ঝাঁটা মারিতে হয়। এত বড় একটা জুয়ান মরদ তাহার আঁচল ধরিয়া থাকে, তাহার নাকি খাওয়া পড়ার অভাব হয় কোনোদিন? মরণ তোমার! রূপোর চুরি কি একদিন সোনার শাখা বাঁধা উঠবে তোমার হাতে। ছি! ছেলেটি কথার কোনো জবাব দিল না। মেয়েটি আবার বলিল, কি রাগ করিস না জি, কি বলছিস বল, আমি আর দাঁড়াতে লারব কিন্তু। ছেলেটি একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, কি বলবো বল, টাকা থাকলে আমি তোকে দিতাম, রূপোর চুরিও দিতাম, বলতে হতো না তোকে। মেয়েটি বেশ হেলিয়া দুলিয়া রঙ্গ করিয়াই বলিল, তবে আমি চললাম। যা, আর যেন ডাকিস না। বেশ। অল্প একটু দূরে যাইতেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে জ্যোৎস্নার মধ্যে যেন মিশিয়া গেল। ছেলেটি চুপ করিয়া ঝর্ণার ধারে বসিয়া রহিল। আহা, ছেলেটির যেমন কপাল! শেষ পর্যন্ত ছেলেটি যে কি করিবে কে জানে। হয়তো বৈরাগী হইয়া চলিয়া যাইবে, নয়তো গলায় দড়ি দিয়াই বসিবে। বৃদ্ধা শিহরিয়া উঠিল। ইহার চেয়ে তাহার রূপার চুরি গয়গাছি দিলে হয় না? আর টাকা? 10 টাকা সে দিতে পারিবে না, মোটে তো তাহার 1 টাকা আছে। তাহার মধ্যে হইতে 2টা টাকা, না হয় 5টা টাকা সে দিতে পারে। তাহা থেকে হইবে? মেয়েটা আর বোধহয় আপত্তি করিবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়, শখের সময়। আহা! ছেলেটিকে ডাকিয়া রূপার চুড়ি ও টাকা সে দিবে, আর উহার সঙ্গে নাতি ঠাকুমার সম্বন্ধ পাতাইবে। গোটা কয়েক চোখা চোখা ঠাট্টা সে যা করিবে! মাটিতে হাতের ভর দিয়া কুঁজির মতো সে ছেলেটির কাছে আসিয়া দাঁড়াইল। ছেলেটি যেন ধ্যানে বসিয়াছে, লোকজন আসিলেও খেয়াল নাই। হাসিয়া সে ডাকিল, বলি ও হে লাগর, শুনছ? দন্তহীন মুখের অস্পষ্ট কথার সাড়ায় ছেলেটি চমকিয়া মুখ ফিরাইয়া আতঙ্কে চিৎকার করিয়া উঠিল। পরমুহূর্তেই লাফ দেয়া উঠিয়া সে প্রাণপণে ছুটিতে আরম্ভ করিল। মুহূর্তে বৃদ্ধারও একটা অভাবনীয় পরিবর্তন হইয়া গেল। ক্রুদ্ধা মার্জারির মতো সে ফুলিয়া উঠিয়া বলিয়া উঠিল, মর মর মর, তুই মর! সঙ্গে সঙ্গে ইচ্ছা হইল ক্রুদ্ধ শোষণে তাহার রক্ত, মাংস, মেদ, মজ্জা সব নিঃশেষে শুষিয়া খাইয়া ফেলে। ছেলেটা একটা আর্তনাদ করিয়া বসিয়া পড়িল। পরমুহূর্তেই আবার উঠিয়া খোড়াইতে খোড়াইতে পালাইয়া গেল। পরদিন দ্বীপ্রহরের পূর্বেই গ্রামখানা বিস্ময়ে শঙ্কায় স্তম্ভিত হইয়া গেল। সর্বনাশী ডাইনি বাউরিদের একটা ছেলেকে বান মারিয়াছে। ছেলেটা সন্ধ্যায় গিয়াছিল ওই ঝর্ণার ধারে। মানুষের দেহ রস লোলুপা রাক্ষসী গন্ধে আকৃষ্টা বাঘিনীর মতো নিঃশব্দ পদসঞ্চারে আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল। জানিতে পারিয়া ভয়ে ছেলেটি ছুটিয়া পালাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু রাক্ষসী তাহাকে বান মারিয়া ফেলিয়া দিয়াছে।
অতি তীক্ষ্ণ একখানা হাড়ের টুকরা সে মন্ত্রপুত করিয়া নিক্ষেপ করিতেই সেটা আসিয়া তাহার পায়ে গভীর হইয়া বসিয়া গিয়াছে। টানিয়া বাহির করিয়া ফেলিতেই সে কি রক্তপাত! তাহার পরেই প্রবল জ্বর। আর কে যেন তাহার মাথা ও পায়ে চাপ দিয়া তাহার দেহখানি ধনুকের মতো বাঁকাইয়া দিয়া দেহের রস নিংড়াইয়া লইতেছে। কিন্তু সে তাহার কি করিবে? কেন সে পলাইতে গেল? পলাইয়া যাইবে? তাহার সম্মুখ হইতে পলাইয়া যাইবে? সেই তাহার মতো শক্তিমান পুরুষ যে আগুনের সঙ্গে যুদ্ধ করিত, শেষ পর্যন্ত তাহারই অবস্থা হইয়া গিয়াছিল মাংসশূন্য একখানি মাছের কাটার মতো। কে এক গুণীন নাকি আসিয়াছে, বলিয়াছে এই ছেলেটিকে ভালো করিয়া দিবে। তিলে তিলে শুকাইয়া সে মানুষটি ফ্যাকাশে হইয়া মরিয়াছিল। রোগ, ঘুসঘুসে জ্বর, কাশি, তবে রক্তবমি করিয়াছিল সে কেন? স্তব্ধ দ্বিপ্রহরে উন্মত্ত অস্থিরতায় অধীর হইয়া বৃদ্ধা আপনার উঠোনময় ঘুরিয়া বেড়াইতেছে। সম্মুখে ছাতি ফাটার মাঠ আগুনে পুড়িতেছে নিষ্পন্দ সব দেহের মতো। সমস্ত মাঠটার মধ্যে আজ কোথাও এতটুকু চঞ্চলতা নাই। বাতাস পর্যন্ত স্থির হইয়া আছে। যাহাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসিত, কোনো দিন যাহার উপর এতটুকু রাগ করে নাই, সেও তাহার দৃষ্টিতে শুকাইয়া নিঃশেষে দেহের রক্ত তুলিয়া মরিয়া গিয়াছে। আর তাহার ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশ নিষ্ঠুর শোষণ হইতে বাঁচাইবে ওই গুণীনটা? হি হি করিয়া অতি নিষ্ঠুরভাবে সে হাসিয়া উঠিল। উফ, কি ভীষণ হাঁক ধরিতেছে তাহার! দম যেন বন্ধ হইয়া গেল। কি যন্ত্রণা! উফ, যন্ত্রণায় বুক ফাটিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে। ওই গুণীনটা বোধহয় তাহাকে মন্ত্রপ্রহারে জর্জর করিবার চেষ্টা করিতেছে। কর, তোর যথা সাধ্য তুই কর। এখান হইতে কিন্তু পলাইতে হইবে। সেই তাহার মৃত্যুর পর বোলপুরের লোকে যখন উহার গোপন কথাটা জানিতে পারিয়াছিল, তখন উহার কি দুর্দশাই না করিয়াছিল। সে নিজেই কথাটা বলিয়া ফেলিয়াছিল। কলের সেই হাড়িদের শঙ্করের সহিত তাহার ভাব ছিল। তাহার কাছেই সে একদিন মনের আক্ষেপে কথাটা প্রকাশ করিয়া ফেলিয়াছিল। তাহার পর হইতে সে গ্রামের বাহিরে একধারে লোকের সহিত সম্বন্ধ না রাখিয়াই বাস করিতেছে। কত জায়গায় সে ফিরিল, আবার কোথায় যাইবে? কিন্তু ও কি! অকস্মাৎ উত্তপ্ত দ্বিপ্রহরের তন্দাতুল নিস্তব্ধতা ভঙ্গ করিয়া একটি উচ্চ কান্নার রোল চারিদিকে ছড়াইয়া পড়িল। বৃদ্ধা স্তব্ধ হইয়া শুনিয়া পাগলের মতো ঘরে ঢুকিয়া খিল আটিয়া দরজা বন্ধ করিয়া দিল। সন্ধ্যার মুখে সে একটা ছোট পুটুনি লইয়া ওই ছাতি ফাটার মাঠের মধ্যে নামিয়া পড়িল। পালাইবে, সে পালাইবে। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনাইয়া আসিতেছে। সমস্ত নিথর, স্তব্ধ। তাহারই মধ্যে পায়ে পায়ে ধুলো উড়াইয়া বৃদ্ধা ডাকিনী পালাইয়া যাইতেছিল। কতকটা দূর আসিয়া সে বসিল। চলিবার শক্তি যেন খুঁজিয়া পাইতেছে না। অকস্মাৎ আজ বহুকাল পর তাহারই নিজের শোষণে মৃত স্বামীর জন্য বুক ফাটাইয়া সে কাঁদিয়া উঠিল। ওগো, তুমি ফিরে এসো গো! ওগো, তুমি ফিরে এসো গো! তুমি ফিরে এসো, ফিরে এসো! উহ! তাহার নরুন দিয়া চেরা ছুরির মতো চোখের সম্মুখে আকাশের বায়ুকণটা তাহার চোখের তারার মতোই ক্ষয়ের রঙের হইয়া উঠিয়াছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পায়ের ধুলার আস্তরণের মধ্যে বিলুপ্ত করিয়া দিয়া কাল বৈশাখীর ঝড় নামিয়া আসিল। সেই ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হইয়া গেল? দুর্দান্ত ঘূর্ণিঝড়, সঙ্গে মাত্র 2-4 ফোঁটা বৃষ্টি। পরদিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের কণ্টকাকীর্ণ খৈরি গুল্মের একটা ভাঙা ডালের সুচালো ডগার দিকে তাকাইয়া লোকের বিস্ময়ের আর অবধি রহিল না। শাখাটার তীক্ষ্ণাগ্র প্রান্তে বিদ্ধ হইয়া ঝুলিতেছে বৃদ্ধা ডাকিনী। আকাশপথে যাইতে যাইতে ওই গুণনের মন্ত্রপ্রহারে পঙ্গুপক্ষ পাখির মতো পড়িয়া ওই গাছের ডালে বৃদ্ধ হইয়া মরিয়াছে।
ডালটার নিচে ছাতি ফাটার মাঠের খানিকটা ধুলা কালো কাদার মতো ডেলা বাঁধিয়া গিয়াছে। ডাকিনীর কালো রক্ত ঝরিয়া পড়িয়াছে। অতীতকালের মহানাগের বিষের সহিত ডাকিনীর রক্ত মিশিয়া ছাতি ফাটার মাঠ আজ আরো ভয়ঙ্কর হইয়া উঠিয়াছিল। চারিদিকের দিকচক্ররেখার চিহ্ন নাই। মাটি হইতে আকাশ পর্যন্ত একটা ধূমাচ্ছন্ন ধূসরতা। সেই ধূসর শূন্য লোকে কালো কতগুলি সঞ্চারমান বিন্দু ক্রমশ আকারে বড় হইয়া নামিয়া আসিতেছে। নামিয়া আসিতেছে শকুনের পাল। শেষ হল ডাইনি। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের এই অলৌকিক গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনাদেরও যদি কোনো পছন্দের গল্প থাকে তাহলে তার নামটিও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। কথা দিচ্ছি নিশ্চয়ই পাঠ করার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।